দেখিনু সেদিনই রেলে পুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে। চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো ভাবছো রবীন্দ্রনাথের ছবি রেখে কেন নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করছি। কারণ একটা অবশ্যই আছে, পরে বলছি, আগে তোমাদের শুভেচ্ছা জানিয়ে নিই। আজকে আমি ক্লাস নিব স্নাতক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো তোমরা যে যেখানে আছো, ভালো আছো, সুস্থ আছো, এই কামনা করেই ক্লাস শুরু করছি। আসলে নজরুল ইসলামের কবিতা দিয়ে এই জন্যই শুরু করলাম, একটা পার্থক্যকে বোঝানোর জন্য। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ আর নজরুল ইসলাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ যে কবিতা লিখেছেন সেখানে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই প্রাকৃতিক যে সৌন্দর্য, এগুলোই প্রাধান্য পেয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য, পৃথিবীর সব সুন্দরকে তার কবিতায় সৌন্দর্যকে তিনি কবিতায় স্থান দিয়েছেন। আর নজরুল ইসলাম তার কবিতায় স্থান দিয়েছেন এই সমাজের নিগৃহীত, অবহেলিত, এই সমাজের সাধারণ নিম্ন শ্রেণীর মানুষদের, তাদের দুঃখ, তাদের দুর্দশা তিনি যেভাবে তার কবিতায় ফুটিয়ে তুলেছেন, সত্যিকার অর্থে রবীন্দ্রনাথ ওইভাবে ফুটিয়ে তুলতে পারেননি। অনেক ধৃষ্টতা নিয়ে কথা বললাম, কথা বলার সাহস এই জন্যই পেলাম কারণ এই অক্ষমতা, এই অপূর্ণতার কথা বিশ্বকবি রবীন্দ্রনাথ উনি নিজেই স্বীকার করে গেছেন। অনেক মহৎ মনের অধিকারী হলে একজন এত বড় কবি নিজের জ্ঞানের দীনতা, নিজের লেখার সাহিত্যকর্মের অপূর্ণতা অকপটে স্বীকার করতে পারেন। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ প্রান্তে এসে উপলব্ধি করতে পেরেছিলেন তার কবিতা বিচিত্র পথে গেলেও সবাইকে নিয়ে তার লেখা হয়নি। সমাজের সাধারণ নিরন্ন অবহেলিত মানুষ তার কবিতায় ওইভাবে জায়গা পায়নি। তিনি তাদের দুঃখকে ওইভাবে ফুটিয়ে তুলতে পারেননি যেভাবে নজরুল ইসলাম পেরেছেন, যেভাবে গ্রামীণ প্রকৃতিকে ফুটিয়ে তুলতে পেরেছেন কবি জসিমউদ্দিন, সেভাবে কিন্তু রবীন্দ্রনাথ তার কবিতায় এদের জীবনকে ফুটিয়ে তুলতে পারেননি। এটা আমার কথা নয়, বিশ্বকবি রবীন্দ্রনাথের নিজের কথা, যেটা আজ আমরা যে কবিতাটা পড়ব সেই কবিতাটা পড়লেই আমরা বুঝতে পারবো যে উনি কিভাবে নিজের জ্ঞানের দীনতা অকপটে স্বীকার করে নিয়েছেন। আজ আমি তোমাদের পড়াবো ঐকতান কবিতা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো কবিতায় যাওয়ার আগে আমরা একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে কি যে সাহিত্য আসলে মানুষের সাথে লেখকের একটা সুন্দর সম্পর্ক যখন স্থাপিত হয় তখনই কিন্তু সত্যিকারের সাহিত্য লেখা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার বংশে জন্মগ্রহণ করেছিলেন। সমাজে সাধারণ অবহেলিত মানুষের সাথে আসলে সেই রকম যোগসূত্র তার ছিল না, যেমন কিনা ছিল নজরুল ইসলামের। অভাব, দারিদ্র তিনি যেভাবে উপলব্ধি করেছেন কবি নজরুল ইসলাম, সেইভাবে কিন্তু রবীন্দ্রনাথ উপলব্ধি করতে পারেননি। চিন্তা করে দেখো তো, মনে করে দেখো তো ওই কবিতা, সেই যে নজরুল ইসলামের দারিদ্র কবিতা। হে দারিদ্র তুমি মরে করেছ মহান, তুমি মরে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা দিয়াছ তাপস, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। এই যে দারিদ্রকে যেভাবে তিনি ফুটিয়ে তুলেছেন, রবীন্দ্রনাথের পক্ষে সেভাবে কি ফুটিয়ে তোলা সম্ভব? জমিদার বংশে জন্মগ্রহণ করা ছেলে, সে কি দারিদ্রকে ওইভাবে উপলব্ধি করতে পেরেছেন? বোধহয় না। যার জন্যই নজরুল যেভাবে দারিদ্রকে ফুটিয়ে তুলতে পেরেছেন, যেভাবে, এবং তিনি নিজেই বলেছেন যে তার যে অসংকোচ প্রকাশের শক্তি, যে অসংকোচ প্রকাশের সাহস, সেই সাহস তাকে এনে দিয়েছে কে? তার দারিদ্র। তো রবীন্দ্রনাথ কিভাবে সেই দারিদ্রকে উপলব্ধি করবেন? তাহলে কিভাবেই বা রবীন্দ্রনাথ সমাজের সাধারণ মানুষের জীবন নিয়ে লিখবেন? যদি সেটা লেখার চেষ্টা করেন তাহলে সেটা কৃত্রিম হয়ে যাবে। আর রবীন্দ্রনাথ নিজেই বলেছেন কৃত্রিম পণ্যে গানের পসরা বা সাহিত্যকর্ম ব্যর্থতায় পর্যবসিত হয়। সেই জন্য সেই চেষ্টা তিনি খুব একটা করেননি। রবীন্দ্রনাথের কবিতাগুলোতে আমরা দেখতে পাই প্রাকৃতিক সৌন্দর্য, ঝর্ণা, নদী, সমুদ্র, এগুলো যত সুন্দরভাবে চিত্রিত হয়েছে, ঠিক সেইভাবে জায়গা পায়নি সাধারণ মানুষের অভাব, অভিযোগ। তাদের সাথে একাত্ম হতে পারেননি বলেই তিনি ওইভাবে তাদের জীবনকে উপস্থাপিত করতে পারেননি আমাদের সামনে। তো
রবীন্দ্রনাথের এই ঐকতান কবিতা যদি আমরা পড়ি তাহলেই বুঝতে পারবো যে একজন অশীতিপর বৃদ্ধ জীবনের শেষ প্রান্তে এসে কিভাবে স্বীকার করছেন বিশ্বকবি, হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বে যিনি সমাদৃত হয়েছেন এত বড় কবি হিসেবে, নোবেল প্রাইজ পেয়েছেন, কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে তিনি নিজে উপলব্ধি করতে পেরেছেন যে আমি বিশ্বের কবি হতে পারি, কিন্তু আমি বিশ্বের সব মানুষকে নিয়ে তো লিখিনি, সবাই তো আমার কবিতায়, আমার গল্পে, আমার উপন্যাসে ওইভাবে জায়গা পায়নি। তাহলে আমার এই ব্যর্থতা, রবীন্দ্রনাথের এই ব্যর্থতা তিনি অকপটে স্বীকার করে এমন একজন কবিকে আহ্বান করেছেন যিনি গণমানবের কবি, যিনি সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা, অবহেলিত মানুষের কষ্টকে কবিতায় বা সাহিত্যকর্মে ফুটিয়ে তুলতে পারবেন। সত্যিকার অর্থেই রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার কাজে অনেক সময় সাধারণ মানুষের ঘরের কাছে গেছে, কিন্তু ভেতরে যে প্রবেশ করবে সেই ক্ষমতা তার ছিল না বা সেই সাহস তার ছিল না। কেন? তিনি কখনোই মানে তাকে তাদের কি বলে এটাকে জ্ঞাতি বলে ভাবতে পারেনি, তাদের আত্মীয় বলে ভাবতে পারেনি, হ্যাঁ, এবং সাধারণ মানুষ ওইভাবে রবীন্দ্রনাথকে গ্রহণ করেনি। এটা অত্যন্ত স্বাভাবিক, যার জন্যই তার এই ব্যর্থতা, এবং এই ব্যর্থতা তিনি 80 বছর বয়সে এসে উপলব্ধি করেছেন এবং সেটা স্বীকার করে গেছেন, এবং এমন একজন কবির আহ্বান করেছেন যে মাটির কাছাকাছি আছে, যার কবিতায় তিনি যা দিতে পারেননি, তিনি যা লিখতে পারেননি, তিনি প্রত্যাশা করেছেন এই কবি সেই তার অপূর্ণতাটাকে সাহিত্যে পূর্ণতা দান করবে। তো চলো আমরা আজকে ঐকতান কবিতা পড়ি। এই কবিতাটি অবশ্য আজকে আমি ডিগ্রি ক্লাসের জন্য নিচ্ছি যদিও, কিন্তু ইন্টারমিডিয়েটেও মানে এইচএসসিতেও এটা কিন্তু পাঠ্য আছে একটু সংক্ষেপিত আকারে। তো এই ক্লাস যদি আমাদের এইচএসসি মেয়েরা দেখে আমি মনে করি তাদেরও উপকার হবে। তো আমি কিছু কিছু জিনিস বোর্ডে লিখে রেখেছি যেগুলো আমি তোমাদের পরে আলোচনার মাধ্যমে বুঝিয়ে দিব। আমাদের কিছু শব্দার্থ, হ্যাঁ, কিছু তথ্য, এগুলো আমরা পরে দেখবো। আগে আমরা মূল কবিতায় চলে যাই। তো আসো আমরা আজকে ঐকতান কবিতা পড়ি। আমরা কবিতাটাকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করার চেষ্টা করব, এমনভাবে পড়ব যেন যেখান থেকে যে রকম প্রশ্ন আসুক আমরা উত্তর দিতে পারি। আর তোমাদের প্রশ্নের যে ধারা সেই অনুযায়ী তোমাদের অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আছে, হ্যাঁ, 10টা প্রশ্নের আনসার করতে হয় তোমাদের, তারপর সংক্ষিপ্ত প্রশ্নের আনসার করতে হয় এবং বড় প্রশ্নের আনসার করতে হয়। তোমরা যদি কবিতার মূল ভাবটা সুন্দরভাবে উপলব্ধি করতে পারো, কবি পরিচিতিটা ভালোভাবে আয়ত্তে রাখো এবং শব্দার্থগুলো সুন্দরভাবে বোঝার চেষ্টা করো, তাহলে যেখান থেকেই প্রশ্ন আসুক তোমাদের কেউ আটকাতে পারবে না আশা করি। তো এসো আমরা কবিতাটি পড়ি। আচ্ছা, ঐকতান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন, মন মোড় জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ, সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে। যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী পুরাইয়া আনি, জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পাই ভিক্ষা লব্ধ ধনে। কবিতার এই অংশটুকু আমাদের একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখো এখানে এসে কবি কি বলেছেন, যে এই বিশাল বিশ্বে সবকিছু আমি দেখিনি, সবকিছু আমি সবখানে আমার যাওয়া হয়নি, সবকিছু অর্থাৎ সবকিছু তার কবিতায় যার জন্যই জায়গা পায়নি, এবং তার এই দীনতা, জ্ঞানের যে দীনতা, সেই জ্ঞানের দীনতা তিনি কি করেছেন, মানুষের অনেক কীর্তি, অনেক নদী পাহাড় পর্বত যেগুলো রবীন্দ্রনাথ দেখেননি সেগুলো তিনি কি করেছেন, ভিক্ষালব্ধ ধন দ্বারা তার ওই জ্ঞানের দীনতাটাকে তিনি পূরণ করতে চেষ্টা করেছেন। ভিক্ষালব্ধ ধন কি? আহরিত জ্ঞান, তাই না? তো আমরা জানি যে আমরা যেখানে যাইনি, আমরা তো বিশ্বের কিছুই দেখিনি, তাই না বলতে গেলে। তো যেখানে যাইনি সেখানকার খবর কি আমরা রাখবো না? কিভাবে রাখি? আমরা যে গিয়েছে তার কাছে গল্প শুনি, হ্যাঁ, খবরে দেখি, টিভিতে খবরে দেখি, বই পড়ি, ভ্রমণ কাহিনীগুলো পড়ি, যেখান থেকে আমরা বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে জানতে চেষ্টা করি। রবীন্দ্রনাথও ঠিক তাই করেছেন।
তিনি নিজের জীবনে যা দেখেননি, দেখতে পারেননি, যেখানে তার যাওয়া হয়নি, তার সেই জ্ঞানের দীনতা তিনি ভিক্ষালব্ধ ধনে পূরণ করতে চেষ্টা করেছেন। অর্থাৎ অন্যের জ্ঞান থেকে তিনি জ্ঞান অর্জনের চেষ্টা করেছেন, জ্ঞান আহরণের চেষ্টা করেছেন। এটাকে কবি এখানে ভিক্ষালব্ধ ধন বলে অভিহিত করেছেন। এরপরে আসো, আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। কল্পনায় অনুমানে ধরিত্রীর মহা ঐকতান, কত না নিস্তব্ধ ক্ষণে পূর্ণ করিয়াছে মোর প্রাণ। দুর্গম তুষারগিরি অসীম নিঃশব্দ নীলিমায় অশ্রুত যে গান গায়, আমার অন্তরে বারবার পাঠাইছে নিমন্ত্রণ তার। দক্ষিণ মেরুর ঊর্ধ্বে যে অজ্ঞাত তারা, মহাজন শূন্যতায় রাত্রি তার করিতেছে সারা। সে আমার অর্ধরাত্রে অনিমেষ চোখে অনিদ্রা করেছে স্পর্শ অপূর্ব আলোকে। এখানে আমরা কি পাই? কল্পনায় অনুমানে তিনি যেখানে যত সুন্দর জিনিস আছে, যত সুন্দর নয় শুধু আকর্ষণীয়, সেটা অসুন্দর হতে পারে, অসুন্দর জিনিস অনেক সময় আমাদেরকে আকৃষ্ট করে, সেই ডাক তিনি শুনতে পেয়েছেন। হ্যাঁ, দেখো, খেয়াল করো ভালো করে, আমার অন্তরে বারবার পাঠাইছে নিমন্ত্রণ তার। হ্যাঁ, তাকে ডেকেছে, কিন্তু কি করেছে? ডাকা সত্ত্বেও সে সব জায়গায় যেতে পারেনি। একজন মানুষের পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব হয় না, সব কিছু দেখা সম্ভব হয় না, সবার কথা প্রকাশ করাও যার জন্য সম্ভব হয় না। এরপরে দেখো, প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে, তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ, সঙ্গ পাই সবাকার, লাভ করি আনন্দের ভোগ। গীত ভারতীর আমি পাই তো প্রসাদ, নিখিলের সঙ্গীতের স্বাদ। এই যে আনন্দের ভোগ কথাটি তিনি এখানে ব্যবহার করেছেন নিজের কবিতায়। তিনি আসলে বিশ্বের, ওই যে আমি প্রথমেই বললাম যে সুন্দর সুন্দর জিনিসগুলো, তার প্রাকৃতিক সৌন্দর্যগুলো তার কবিতার প্রধান বিষয় ছিল। তো এই জন্য তিনি নিজেই এখানে বলেছেন যে আনন্দের জিনিসগুলো আমি ভোগ করেছি, আনন্দের এই পৃথিবীর সুন্দর জিনিসগুলো আমি পেয়েছি, সঙ্গ পেয়েছি সবাকার। হ্যাঁ, কিন্তু সবার ডাক শুনেছি, কিন্তু সব জায়গায় আমি যেতে পারিনি। হ্যাঁ, এরপরে দেখো যে সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, তার কোনো পরিমাপ নাই বাহিরের দেশে কালে। সে অন্তরেময়, অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয়। পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। এটা খুব ইম্পর্টেন্ট লাইন, যে বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রা। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, যে কবি কেন যেতে পারেননি, এই কারণ তিনি এখানে উন্মোচন করেছেন। যে আমি যে সাধারণ মানুষের কাছে যেতে পারিনি, সবার কাছে যেতে পারিনি, কেন পারিনি? কারণ আমার সামনে একটা প্রতিবন্ধকতা ছিল। বেড়া কি? বেড়া হচ্ছে প্রতিবন্ধকতা, তাই না? আমরা যখন গাছ লাগাই, গাছের চারপাশে বেড়া দেই না, কেন দেই? প্রতিবন্ধকতা সৃষ্টি করি, যেন গাছটা কেউ নষ্ট করতে না পারে। তো বেড়া হচ্ছে প্রতিবন্ধকতা। তো এই প্রতিবন্ধকতাটা তিনি এখানে প্রকাশ করেছেন। সেই প্রতিবন্ধকতা কি? কবি কেন সবার কাছে যেতে পারেনি? সেই প্রতিবন্ধকতা হচ্ছে কবির জীবনযাত্রা। ওই যে শুরুতেই বললাম, জমিদার বংশে জন্মগ্রহণ করেছেন উনি। জমিদারি কাজ দেখাশোনা করার জন্য অনেক সময় কৃষকের বাড়ির পাশ দিয়ে উনি গিয়েছেন, মানে আঙিনার কাজ দিয়ে উনি গিয়েছেন, কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেননি। তার জীবনযাত্রার যে প্রতিবন্ধকতা, সে জমিদারের ছেলে, সবার সাথে মেশার অধিকার তার ছিল না। এই কারণে তিনি সবাইকে নিয়ে কবিতা ওইভাবে লিখতে পারেননি, সব কিছু তার কবিতায় স্থান পায়নি। এরপর আসো, চাষি খেতে চালাই ইচ্ছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল। বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারপরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। এই যে এখানে তাঁতি বসে তাঁত বনে, চাষি খেতে চালাইছে হাল। হ্যাঁ, চাষি মানে কৃষক, চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল। তিনটা শ্রমজীবী মানুষের, তিন সম্প্রদায়ের মানুষের কথা এখানে উল্লেখ আছে। সবাই শ্রমজীবী। কারা তারা? চাষি, তাঁতি এবং জেলে।
হ্যাঁ, এদের কথা যে এদের বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, সত্যিকার অর্থে এদের তাদের উপর ভর দিয়ে আমাদের জগৎ সংসার চলছে। আজকে কৃষক যদি ফসল উৎপাদন না করে আমরা খাবো কি বলতো? আজকে তাঁতি যদি তাঁত বন্ধ করে দেয়, হ্যাঁ, জেলে যদি মাছ না ধরে, তাহলে আমাদের জীবনযাত্রা চলবে? জীবন চলবে? অবশ্যই না। এদের উপর ভর করেই বিশ্ব সংসার আবর্তিত হচ্ছে, অথচ এদেরকে এই কবি ওইভাবে কবিতা ঠাঁই দিতে পারেননি। এরপরে আসো, অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। এখানেই দেখো প্রকাশ পেয়েছে কবির অক্ষমতার কারণ। সেটা কি? যে অতি ক্ষুদ্র অংশে নিজের অবস্থানটাকে, কবিগুরু রবীন্দ্রনাথের নিজের অবস্থানটাকে অতি ক্ষুদ্র একটা অংশ বলে তিনি অভিহিত করেছেন। হ্যাঁ, অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে, তিনি তো জমিদারের ছেলে, সুতরাং সম্মানজনক একটা অবস্থানে অবশ্যই তিনি ছিলেন, কিন্তু সেই সম্মানজনক অবস্থানটা যে সেটাকে তার নির্বাসনের মতো মনে হয়েছে। হ্যাঁ, মনে হয়েছে যেন মানুষের কাছ থেকে অনেক দূরে, মানুষ যেমন নির্বাসিত হয় আর দ্বীপান্তরিত হয়, ঠিক সেই রকম তার অবস্থানটাকে তার নির্বাসন মনে হয়েছে, চিরনির্বাসনে। হ্যাঁ, সম্মানের চিরনির্বাসনে, যে আমি সম্মানজনক একটা অবস্থানে ছিলাম, ঠিক আছে, কিন্তু সেই সম্মানটা ছিল আমার জন্য নির্বাসন। কেন? এই সম্মানজনক অবস্থানটাই আমাকে সাধারণ মানুষের সাথে মিশতে দেয়নি, এবং সাধারণ মানুষের সাথে আমি মিশতে পারিনি বলেই ওইভাবে সাধারণ মানুষ আমার কবিতায় জায়গা পায়নি। সাধারণ মানুষের দুঃখ দুর্দশা আমি ওইভাবে প্রকাশ করতে পারিনি। মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে, ভেতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। ওই যে আমি বললাম যে জমিদারি কাজ দেখাশোনা করার জন্য অনেক সময় কৃষকের বাসার পাশ দিয়ে গেছেন, কখনো তাদের আঙিনার কাজ দিয়ে গেছেন, কিন্তু ভেতরে প্রবেশ করার সেই শক্তিটা তার ছিল না। কেন শক্তি ছিল না? এ কথাও আমি তোমাদের বলেছি যে সে কখনোই তাদেরকে ওইভাবে আপন করে নিতে পারেনি, এবং জানে যে আমি যাদের আপন করে নিতে পারিনি ওইভাবে, তাদের কাছে গেলে তারাও আমাকে ওইভাবে আপন করে নিতে পারবে না। অবশ্যই এই কথা সত্যি। আমাদের বাসায় যখন কেউ আসে, হ্যাঁ, মনে করো তোমার বাসায় গেস্ট এসছে, গেস্ট তোমার পর্যায়ের মানুষ, ঠিক আছে, তো তখন কিন্তু তুমি যে আন্তরিকতা নিয়ে তাকে অভ্যর্থনা জানাবে, তোমার চেয়ে অনেক উঁচু স্তরের মানুষ একজন যদি তোমার বাসায় আসে, তুমি কিন্তু ওইভাবে আন্তরিকতা নিয়ে অভ্যর্থনা করতে পারবে না। একটা নাটকের মতো মনে হবে, হ্যাঁ, একটা দেখানো একটা ভাব মনে হবে, সেটার মধ্যে ওইভাবে আন্তরিকতাটা প্রকাশ পাবে না। যেমন তোমাদের বান্ধবীদের কথাই বলি, তোমরা কোন বান্ধবীদের সাথে বেশি গল্প করতে পছন্দ করো? কাদের সাথে তোমাদের আন্তরিকতাটা বাড়ে? মনের কথা কাদের কাছে প্রকাশ করো? তোমার পর্যায়ের যারা। কেন? কারণ তুমি জানো যে তোমার দুঃখ সে বুঝতে পারবে, আর যে তোমার দুঃখ বুঝতে পারবে না, যে তোমার মনের কথা উপলব্ধি করতে পারবে না, নিজের বলে ভাবতে পারবে না, তার কাছে কি কখনো তুমি তোমার মনের কথা বলবে? অবশ্যই না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এটা বুঝতে পেরেছিলেন যে এরা তো আমাকে কখনোই আপন করে নেবে না, এবং যাকে আপন করে নেবে না তার কাছে তারা কখনোই মনের দুঃখের কথা ওইভাবে প্রকাশ করবে না। আমি এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে ধরো নজরুল ইসলামের কথাই, আমি বারবার নজরুল ইসলামকে টেনে আনছি এখানে। নজরুল ইসলামের কথা বলি, উনি সাধারণ মানুষের ঘরে যখন গেছেন, কিভাবে গেছেন? একেবারে মিশে গেছেন তাদের সাথে, মাটিতে বসে তাদের সাথে কথা বলেছেন, হ্যাঁ, খড়ের উপরে বসে পড়েছেন, তাদের ঘরে তিনি রাত্রি যাপন করেছেন, হ্যাঁ, তাদের সাথে খেয়েছেন, সব কিছু করেছেন, একেবারে আত্মার আত্মীয়র মতো হয়ে গেছেন। আর যখন একজন মানুষ এরকম আত্মার আত্মীয় হয়ে যায়, তখনই কিন্তু মানুষ তার কাছে তার দুঃখের কথা বলে। এবং নজরুল ইসলাম যেভাবে তাদের দুঃখকে উপলব্ধি করতে পেরেছেন, নিজের বলে ভাবতে পেরেছেন, রবীন্দ্রনাথ জানতেন যে ওইভাবে তিনি কখনোই বুঝতে পারবেন না, আর বুঝতে না পেরে তাদের দুঃখ তিনি কবিতায় ওইভাবে প্রকাশও করতে পারবেন না। এটা তিনি নিজেই বুঝতে পেরেছিলেন। জীবনে জীবনে যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। এইটাই তো এতক্ষণ বললাম, যে জীবনে যদি জীবন যোগ না হয়, আত্মার সাথে যদি আত্মার সম্পর্ক স্থাপিত না হয়, তাহলে সেই জিনিসটা হয়ে যাবে কৃত্রিম। আর কৃত্রিম পণ্যে কি হয়? গানের পসরা ব্যর্থ হয়ে যায়, সাহিত্যকর্ম
ব্যর্থ হয়ে যায়। এটা রবীন্দ্রনাথ উপলব্ধি করতে পেরেছিলেন বলেই তিনি কৃত্রিম পণ্য দিয়ে তার সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করতে চাননি, কারণ তিনি জানতেন যে ওইভাবে তিনি প্রকাশ করতে পারবেন না তাদের কথা। তাই আমি মেনে নিই সেই নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে, হয় নাই সে সর্বত্রগামী। বিচিত্র পথে আমার কবিতা গেছে, আমি অনেক জিনিস নিয়ে লিখেছি, হ্যাঁ, কিন্তু সব কিছু নিয়ে লিখতে পারিনি। গেলেও বিচিত্র পথে, হয় নাই সে সর্বত্রগামী, সব জায়গায় যেতে পারেনি। আমার কবিতায় সবাই জায়গা পায়নি, অনেকে পেয়েছে, অনেক কিছু পেয়েছে, কিন্তু সবাই জায়গা পায়নি। কৃষাণীর জীবনের শরিক যে জন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি। খেয়াল করো, কৃষাণের জীবনে শরিক যে জন, শরিক কাকে বলে? জ্ঞাতি, শরিক, এগুলো তো আমরা জানি যে আমাদের একান্ত আপনজন, হ্যাঁ, আমার আত্মীয়, সে আমার শরিক, সে আমার অংশীদার, সমস্ত কিছুর অংশীদার, আমার সুখ আমার দুঃখ সমস্ত কিছুর অংশীদার যে, সেই আমার শরিক। কৃষাণের জীবনে শরিক যে জন, যে কৃষকের জীবনের একান্ত আপন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। শুধু কথায় নয়, কিন্তু কথা দিয়ে তো অবশ্যই তার দুঃখ অনেকটা দূর করবেন, সেই সাথে কর্ম দিয়েও করতে হবে, হ্যাঁ। তার সাহিত্য কর্মের মাধ্যমে কাজী নজরুল ইসলাম বা আরো গণমানবের যে কবি আছেন, তারা সাহিত্য কর্মের মাধ্যমে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করেছেন, এগুলোই হচ্ছে কর্ম। তাহলে আবার দেখো এই জায়গাটা, কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মে ও কথায় সত্য, মিথ্যা নয়, সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি আমি কান পেতে আছি। এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন কবির জন্য কান পেতে অপেক্ষা করছেন। কোন কবির জন্য? যে আছে মাটির কাছাকাছি, অর্থাৎ মাটি বলতে এখানে সাধারণ মানুষের জীবনের সাথে যে মিশে গেছে, সেরকম একজন কবির জন্য রবীন্দ্রনাথ অপেক্ষা করছেন। রবীন্দ্রনাথ কান পেতে আছেন কার জন্য? গণমানবের কবির জন্য, যে কিনা তাদের দুঃখ দূর করবে, যে কিনা তাদের দুঃখকে তার কবিতায় প্রকাশ করার মাধ্যমে তাদের জীবন থেকে সেই দুঃখগুলো দূর করার চেষ্টা করবেন, তেমন একজন কবির জন্য বিশ্বকবি হাহাকার করে ফিরছেন। সাহিত্যের আনন্দের খোঁজে, নিজে যা পারি না দিতে, নিত্য আমি থাকি তারই খোঁজে। বারবার কিন্তু দেখো আনন্দ কথাটা এসছে, হ্যাঁ, যে সাহিত্যের আনন্দের খোঁজে, হ্যাঁ, যে সাহিত্য লিখতে যে আমি ওই যে ভালো দিকগুলো, সুন্দর দিকগুলো, আনন্দের জিনিসগুলো, সেগুলোই নিয়ে আমি শুধু লিখেছি, হ্যাঁ, যে সাহিত্যের আনন্দের খোঁজে, নিজে যা পারিনি দিতে, আমি যা দিতে পারিনি, হ্যাঁ, নিজে যা পারিনি দিতে, নিত্য আমি থাকি তারই খোঁজে। আমি প্রতিদিন প্রতি মুহূর্ত তার খোঁজ করছি, হ্যাঁ, সেটা সত্য হোক, শুধু ভঙ্গি দিয়ে যেন না ভোলায় চোখ। যে কবির প্রত্যাশা তিনি করছেন, রবীন্দ্রনাথ যে কবির প্রত্যাশা করছেন, তিনি আশা করছেন কি, যে সে সত্য কথা বলবে, হ্যাঁ, মিথ্যা দিয়ে তাদের চোখ ভোলাবে না, সত্যি আত্মার আত্মীয় হয়ে তারপর তার দুঃখ, তাদের দুঃখ দুর্দশাকে তার কবিতায় ফুটিয়ে তুলবেন। মিথ্যা প্রলোভন দেখিয়ে তাদেরকে প্রলুব্ধ করার চেষ্টা করবেন না, বা না বুঝে তাদেরকে তার কবিতায় বা সাহিত্যকর্মে জায়গা দেবে না, তাদের দুঃখকে না বুঝে দূর থেকে দেখে ওই কেমন রবীন্দ্রনাথ যেমন করে যে চিরনির্বাসনে বসে, ওখান থেকে কি তিনি সাধারণ মানুষকে দেখেননি কখনো? অবশ্যই দেখেছেন, কিন্তু ওইভাবে তাদের দুঃখ কষ্টকে তিনি যেমন অনুধাবন করতে পারেননি, তিনি প্রত্যাশা করছেন এই গণমানবের কবি যে কিনা আসবেন, সে যেন সত্য কথাটা সাহিত্যে প্রকাশ করে। এদের দুঃখ দুর্দশা, শ্রমজীবী মানুষের, অসহায় নির্বাক মানুষের দুঃখ দুর্দশাকে তিনি যেন সত্যি চোখ ভোলানোর জন্য না, মন ভোলানোর জন্য না, সত্যি কর্মের মাধ্যমে তিনি যেন তাদের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করেন। সত্য মূল্য না দিয়ে সাহিত্যের খ্যাতি করা চুরি, ভালো নয়, ভালো নয় নকল সে শৌখিন মজদুরি।
কেন তিনি তাকে সত্য কথা বলতে বলছেন সেই কারণটাও তিনি এখানে উল্লেখ করেছেন, যে সত্য মূল্য না দিয়ে সাহিত্যের খ্যাতি করা চুরি। যে সাহিত্যে খ্যাতি পাওয়ার জন্য মিথ্যা কথা বললাম, হ্যাঁ, জীবনকে উপলব্ধি না করে সেই জীবনের কথা আমি প্রকাশ করলাম, কৃত্রিম পণ্য দিয়ে আমি আমার গানের পসরাকে ভরে দিলাম, না, উনি তো আগেই বলেছেন যে সেই গানের পসরা ব্যর্থ হবে। হ্যাঁ, এই জন্যই দেখো বারবার বলছেন যে সত্য মূল্য না দিয়ে সাহিত্যের খ্যাতি করা চুরি। চুরি যদি সত্য মূল্য না দেয়, উপলব্ধি না করে যদি লেখে, সেটা হবে খ্যাতি চুরি করা, খ্যাতি অর্জন করা নয়, খ্যাতি চুরি করা। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে খ্যাতি চুরি করা বলতে উনি কি বুঝিয়েছেন। ভালো নয়, ভালো নয়, নকল সেটা আসল নয়, নকল সে শৌখিন মজদুরি। এটা শৌখিন মানুষের চোখ ফোলানো একটা ব্যাপার, এটাকে তিনি কখনোই পছন্দ করেননি। দেখো আবার আহ্বান করেছেন তিনি, এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের, মর্মের বেদনা যত করিও উদ্ধার, প্রাণহীন এদেশেতে গানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি, রসে পূর্ণ করে দাও তুমি। এই লাইনটুকু একটু ভালো করে খেয়াল করো। এসো কবি অখ্যাত জনের, কবিকে আহ্বান করছেন, কোন কবিকে? অখ্যাত জনের, যারা খ্যাতি পায় না সমাজে। হ্যাঁ, এসো কবি অখ্যাত জনের নির্বাক মনে। নির্বাক মানে কি? দুঃখ কষ্টে যারা কথা হারিয়ে ফেলেছে, যারা নিজেদের অধিকারের কথা, নিজেদের অভাবের কথা নিজেরা বলতে পারেনি, সেই নির্বাক মানুষের পক্ষের কবিকে তিনি এখানে আহ্বান করেছেন। বারবার বলছি, এসো কবি অখ্যাত জনের নির্বাক মনে, মর্মের বেদনা যত করিও উদ্ধার। মর্মের মানে কি? মনে। কার মনে? সেই নির্যাতিত মানুষের, সেই নিরন্ন মানুষের মনে বেদনা যত করিও উদ্ধার। তাদের মনের যে দুঃখ, মনের যে বেদনা, যে কষ্টগুলো আছে, সেগুলো তুমি উদ্ধার করো, তাদের সাথে মিশে, তাদের কষ্টটা বুঝে সেগুলো তুমি উদ্ধার করো। প্রাণহীন এ দেশেতে গানহীন যেথা চারিধার। এ দেশের যে জায়গাটা প্রাণহীন, যে জায়গাটা গানহীন, প্রাণহীন গানহীন বলতে তিনি কি বুঝিয়েছেন? যেখানে আনন্দ নাই, যেখানে ফুর্তি নাই, হইচই নাই। কেন? যে মানুষ নির্বাক হয়ে গেছে, দুঃখ কষ্ট, সেই জীবনটার কথা তিনি বলেছেন। হ্যাঁ, যে অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি, রসে পূর্ণ করে দাও তুমি। ওই অবস্থানটাকে কিসের সাথে তুলনা করেছেন? মরুভূমির সাথে, যেখানে এক ফোঁটা জল নেই, শুধু ধুধু বালু জল। হ্যাঁ, এখানে চোখের জল পড়ার সাথে সাথে শুকিয়ে যায়, এখানে চোখের জল ছাড়া কোনো জল নেই। অবজ্ঞার তাপে, সমাজের অবজ্ঞা অবহেলার জন্য এই নিরন্ন মানুষ, অত্যাচারিত মানুষ, দিন দিন এদের উপর অত্যাচার আরো বেড়েই চলছে। এরা নিজেদের দুঃখ প্রকাশ করতে পারছে না, নিজেদের কষ্টের কথা নিজেরা বলতে পারছে না, নির্বাক হয়ে গেছে। এদের মনের বেদনা তুমি উদ্ধার করো। এবং উদ্ধার কিভাবে করবে? এদের মনের বেদনা তুমি বোঝার চেষ্টা করো। কিভাবে বুঝবে? তুমি এদের সাথে মিশে, হ্যাঁ, এদের সাথে মিশে এদের কষ্টকে নিজের কষ্ট ভেবে যখন তুমি কবিতায় প্রকাশ করবে, তখনই সেই কবিতা বা সাহিত্যকর্ম সার্থক সাহিত্যকর্ম হবে। এই এমন কবির প্রত্যাশা তিনি করেছেন। অন্তরে যে উৎস তার আছে আপনারই, তাই তুমি দাও তো উদ্বারী। তোমার অন্তরের ভেতরে যে মানে সাহিত্য লেখার যে সম্ভাবনা, সেগুলো সবকিছু তুমি উদ্গার করে দাও। হ্যাঁ, সবকিছু তুমি প্রকাশ করে দাও। এই তোমার ভেতরে যে কষ্ট, তোমার কষ্ট দিয়ে যে তুমি তাদের কষ্টটাকে উপলব্ধি করেছো, সেই কষ্টটাকে তুমি ঠিক ওইভাবে প্রকাশ করো। সত্য কথা বলো, হ্যাঁ, সত্য মূল্য দিয়ে। সাহিত্যে খ্যাতি চুরি করার জন্য নয়, সাহিত্যে একজন বড় মাপের কবি হওয়ার জন্য নয়, সাধারণ মানুষের কষ্ট দূর করার জন্য তুমি তাদের কষ্ট নিজে উপলব্ধি করে প্রকাশ করো। সাহিত্যের ঐকতান সভায়, সঙ্গীত সভায়, সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় একতারা যাদের, তারাও সম্মান যেন পায়। মুখ যারা দুঃখে সুখে নতশীল, স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, ও গুণী কাছে থেকে দূরে যারা, তাদের বাণী যেন শুনি। তুমি থাকো তাহাদের জ্ঞাতি, তোমার খ্যাতিতে তারা পায় যেন আপনারই খ্যাতি। আমি বারংবার তোমারে করিব নমস্কার। খুবই ইম্পর্টেন্ট অংশ এটুকু, আমি আবার পড়ছি, আবার বোঝানোর চেষ্টা করছি, খেয়াল করো। সাহিত্যের ঐকতান সভায়, সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায়,
মনে করো একটা গান তুমি যখন গাইবে, তোমার সাথে কিন্তু অনেক যন্ত্রবাদক থাকবে, থাকবে না? অনেক যন্ত্র থাকবে, আধুনিক অনেক যন্ত্র থাকতে পারে, সেই সাথে থাকতে পারে বাঁশি, সেই সাথে থাকতে পারে একতারা। মনে করো তুমি একটা গান গাচ্ছ, সাথে অনেক ব্যান্ডের অনেক বাজনা আছে, সাথে বাঁশিও আছে, সাথে আবার একতারাও আছে। এখন এই যে সব আধুনিক যন্ত্রগুলো সুন্দরভাবে বাজলো, কিন্তু একতারা যে বাজাচ্ছে, সে একতারা বাজাতে যে ভুল সুরে একতারা বাজালো, তোমার গান কি সার্থক হবে? ঠিক হবে? তোমার সুর কি ঠিক হবে? অবশ্যই হবে না। কেন? কারণ তোমার গান তখন বেসুরো হয়ে যাবে। বেসুরো হয়ে যাবে না? তাহলে একটা গানকে, একটা সঙ্গীত সভাকে যদি তুমি সার্থক করতে চাও, তাহলে কি করতে হবে? যারা যারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে, যারা যারা ওখানে যে কোনোভাবে অংশগ্রহণ করছে, সবার মিলিত সুর, একই সুরে যখন সবাই যন্ত্র বাজাবে, সবাই কাজ করবে, তখনই সেই সঙ্গীত সভা সার্থক হবে। এখন তুমি যদি মনে করো একতারা বাজায়, এর তো তেমন একটা গুরুত্ব নাই আমার গানে, এ বাঁশি বাজায় না, এগুলো দরকার নয়, ব্যান্ডের সঙ্গীতগুলো, ওই বাজনাগুলো ঠিকভাবে অত্যাধুনিক যে বাদ্যযন্ত্রগুলো আছে সেগুলো ঠিকভাবে বাজলেই হবে না, তা হবে না। সবগুলো বাদ্যযন্ত্র তোমার তালের সাথে তাল মিলিয়ে চলতে হবে, তাদের সাথে তোমার তাল মিলিয়ে চলতে হবে, না হলে তোমার সঙ্গীত ভালো হবে না। এটা দিয়ে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন? বোঝাতে চেয়েছেন যে আমাদের সমাজটাকে ধরো একটা সঙ্গীত সভার মতো, এখানে গান হচ্ছে, তো আমাদের সঙ্গীত সভা যেমন সার্থক করার জন্য বললাম যে সবাইকে সমান হতে হবে, সমানভাবে অংশগ্রহণ করতে হবে, ঠিক সেরকম আমাদের সমাজটাকে উন্নত করতে হলে, আমাদের সমাজটাকে সুন্দর যদি করতে চাও, তাহলে কি করতে হবে? সব শ্রেণীর মানুষের সমান অংশগ্রহণ থাকতে হবে, সবার শ্রমের মর্যাদা দিতে হবে, সবার অধিকার নিশ্চিত করতে হবে। সবাই যদি ভালো না থাকে, তাহলে আমার সমাজ কখনোই ভালো হবে না, কখনোই সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। কেউ প্রচুর খাবে, কেউ ক্ষুধার জ্বালায় কষ্ট পাবে, এমন সমাজ রবীন্দ্রনাথ চায়নি। এমন একটা সমাজ তিনি চেয়েছেন যে সমাজে সবাই সমান মর্যাদা পাবে, হ্যাঁ, সবার কথা বলার অধিকার থাকবে। এবং সেই কবির জন্য রবীন্দ্রনাথ কি করেছেন? অধীর চিত্তে অপেক্ষা করেছেন, এবং তিনি এই কথাও বলেছেন যে আমি পারিনি, তুমি পারবে, সেই কবিকে বলছে। এবং আমি কি করব? উনি তো নিজের জ্ঞানের দীনতা স্বীকার করেছেনই, সেই সাথে কি করেছেন? তিনি তার মতো একজন বড় কবি, বড় মাপের কবি, বিশ্বকবি, হ্যাঁ, নোবেল পুরস্কার পেয়েছেন যিনি, ওনার মতো কবি, হ্যাঁ, জীবনের শেষ পর্যায়ে এসে শেষ লাইনটা খেয়াল করো কিভাবে উনি বলেছেন যে আমি বারংবার তোমারে করিব নমস্কার। নমস্কার মানে কি? তোমাকে শ্রদ্ধা জানাবো, তোমাকে ভক্তি করব, কারণ আমি যা পারিনি তুমি তা পেরেছ, আমি তোমাকে শ্রদ্ধা করব, কাজেই আমার অপূর্ণতাটা তুমি পূর্ণ করে দাও। সত্যিকার অর্থে নজরুলের প্রসঙ্গ, কবি কাজী নজরুল ইসলামের প্রসঙ্গ এখানে এসেছে। কারণ কি? আমরা দেখেছি যে নজরুল ইসলাম যেভাবে সাধারণ মানুষের কথা সাহিত্যকর্মে প্রকাশ করেছেন, রবীন্দ্রনাথ নিজে নজরুলের প্রতিভা দেখে মুগ্ধ হয়ে গেছেন, এবং বিভিন্ন সময় তিনি নজরুলকে আবাহন করেছেন। নজরুলের সাহিত্যকর্ম দেখে তিনি মুগ্ধ হয়ে, তাকে মানে শুধু মুগ্ধ না, তিনি খুব আশ্চর্য হয়েছেন যে এইরকমভাবে কিভাবে বলে। এমনকি নজরুল ইসলামের যখন বিদ্রোহী কবিতা প্রকাশ পায়, যেখানে নজরুল বড় বীর চির উন্নত মম শির, শির নেহারি আমার নত শির ওই শিখরি হিমাদ্রি, এমনকি ভগবান বুকেও তিনি নজরুল যখন পদচিহ্ন এঁকে দিতে চেয়েছেন, এখানে ভগবান বলতে সমাজে উঁচু শ্রেণীর মানুষদেরকে বুঝিয়েছেন, হ্যাঁ, যে সমাজে যে শ্রেণীর মানুষই হোক, সে যদি অত্যাচারী হয়, সে যদি ভগবানের পর্যায়েও হয়, তার বুকে পদচিহ্ন এঁকে দিতে যখন নজরুল দ্বিধাবোধ করেননি, তখন রবীন্দ্রনাথ তার প্রতিভায় সত্যি মুগ্ধ হয়েছেন, এবং সাহিত্যকর্মে তিনি বারবার তাকে আবাহন করেছেন। জসীমউদ্দিনের কবিতা পড়ে তিনি মুগ্ধ হয়েছেন, কারণ তিনি দেখেছেন যে আমার অপূর্ণতা এরা পূর্ণতা দিয়েছে। কেমন লাগলো বলো কবিতা? আমার তো ভালোই লাগলো। এখন জানি না তোমাদের কতটুকু বোঝাতে পারলাম, চেষ্টা করলাম আর কি। তো এখন দেখো এখানে যে আমি পড়ানোর সময় অবশ্য সবই বলে দিয়েছি, অর্থগুলো মোটামুটি, তারপরেও আমার অনেক ফাঁক থেকে যায়, পড়ানোর মতো অনেক ভুল ত্রুটিও থেকে যেতে পারে।
সেগুলো তোমরা পড়বে সময় দেখবে যে অনেক কিছু আমি হয়তো বলিনি, বোঝাইনি, সেগুলো তোমরা নিজেরা একটু বুঝে নেবে। তো আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের সমাজে সব মানুষ সমান মর্যাদা পাবে, এরকম একটি প্রত্যাশা আমাদের সবার মনেই আছে। সমাজ সুন্দর হোক, পৃথিবী সুন্দর হোক, তোমরাও সবাই ভালো থাকো, এই প্রত্যাশা আমিও রেখে শেষ করছি আজকে অনলাইন ক্লাস। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।